ফিরে এলাম বিরতির পর। আর তোমাদের তো বিরতিতে যাওয়ার সময় বলেইছিলাম যে সাত সকালের সুরে যখন বিরতির এপারে আসবো, আমার সঙ্গে একজন স্পেশাল গেস্ট, স্পেশাল মানুষকে নিয়ে ফিরবো। তাকে নিয়েই ফিরেছি। আলাপও তোমাদের সঙ্গে করাবো, কিন্তু তার সম্পর্কে যে কথাটা না বললেই নয় আর কি। তিনি প্রকৃত অর্থে একজন লিটল ম্যাগাজিন কালেক্টর। তার বাড়িতে লিটল ম্যাগাজিনেরই একটা ছোট্ট লাইব্রেরি রয়েছে, যেখানে অন্তত 70 থেকে 80 হাজার লিটল ম্যাগাজিনের সম্ভার রয়েছে। ভাবতে পারছো, মানে আমরা তো বিভিন্ন ধরনের ম্যাগাজিন পড়ি, কিন্তু লিটল ম্যাগাজিনকে কেউ এভাবে ভালোবাসতে পারে, এটা কিন্তু সত্যিই ভাবা যায় না। আর সেই স্পেশাল মানুষটি হলেন সন্দীপ দত্ত। আপনাকে স্বাগত জানাই আমাদের এই সাত সকালের সুরে, এবং সেই সঙ্গে জানাই সুপ্রভাত। এবং আপনার সঙ্গে কথা বলার ইচ্ছেটা মনের মধ্যে অনেকক্ষণ ধরে, অনেক দিন ধরেই ছিল, যে লিটল ম্যাগাজিন মানে সত্যি লিটল ম্যাগাজিন কোথাও ছোট হতে 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 হারিয়ে যায়। আর আপনি সেটারই একটা বিশাল সম্ভার তৈরি করেছেন, লাইব্রেরি তৈরি করেছেন। তো এই শুরুটা কিভাবে হয়েছিল? আসলে আমার তখন বয়স 19-20। হুম হুম। আমি স্কটিশ চার্চে বাংলা অনার্স নিয়ে পড়ছি। ন্যাশনাল লেভিতে পড়তে যাই, সেই সূত্রে একদিন দেখলাম বহু লিটল ম্যাগাজিন দড়ি দিয়ে বাঁধা রয়েছে। তখন আমি কৌতূহলী হই এবং জানতে পারি ওগুলো ফেলে দেওয়া হবে, ওগুলো রাখা হবে না। আমি একটি কাগজ করতাম পত্রপুট নামে 70 সালে। স্বভাবতই আমার একটু ক্ষোভ এলো, আমি একটু অপমানিত বোধ করলাম যে এরকম লিটল ম্যাগাজিনগুলো রাখা হয়েছে, সেগুলো ফেলে দেওয়া হবে, একটা ন্যাশনাল লাইব্রেরিতে বলা হচ্ছে। আমি বাড়ি ফিরলাম ক্ষোভের সঙ্গে এবং ন্যাশনাল লাইব্রেরি আর যাবো না, এইরকম একটা ভাবলাম। পার্ট টু পরীক্ষা দিলাম, দেওয়ার পরে দেওয়ার পরে যে অবসরটা হয়, তখন আমি একটা বাড়ির নিচে একতলায়, যেখানে আজকে লাইব্রেরি, আমি 72 সালের 23শে সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর ওই প্রতিবাদে একটা প্রদর্শনী করলাম। লিটল ম্যাগাজিনের? লিটল ম্যাগাজিন 700 পত্রিকা সংগ্রহ করে প্রদর্শনী করলাম। 4 দিন ধরে সেই প্রদর্শনী সাড়া ফেলেছিল। এবং এই তো প্রদর্শনী হলো, তারপরে মনে হলো আচ্ছা কিছু একটা করা যাক। আমার নিজের পত্রিকা করতে গিয়ে অনেক পত্রিকা পেলাম, প্রদর্শনী করতে গিয়েও পত্রিকা সংগ্রহ হলো। এবং তার সেই সব ভাবনা থেকে একটা কাজ শুরু করলাম। 6টা চেয়ার, একটা কষ্টিপাথর টেবিল গোলাকার, আর একটা মার রান্নাঘরের একটা কাঠের র্যাক, আচ্ছা। এবং 1500 পত্রিকা দিয়ে শুরু করলাম সেই লাইব্রেরি। লাইব্রেরি তো ওইভাবে তৈরি হয়নি যে অনুষ্ঠান করে, একটা মনে হলো এটা করা দরকার। মানে ওই মনের মধ্যে যে একটা চাপা রাগ, চাপা আন্দোলন ছিল, সেটাই আর কি লাইব্রেরির দিকে আপনাকে নিয়ে আসলো। লিটল ম্যানকে বলা হয় না অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটা দর্শন, আমি মনে হলো কাউন্টার এস্টাবলিশমেন্ট, পাল্টা কিছু করি। ঠিক। অর্থাৎ সেটা বড় হতে পারে, ন্যাশনাল লাইব্রেরি গ্র্যান্ড, আর তার পাল্টা একটা ছোট ভাবে আমি দুর্গ বানাই, সেইভাবে শুরু করলাম। এবং এটা ভাবতে ভালো লাগলো যে, মানে ভাবতে ভালো লাগছে যে এটাকে আপনি এত দূর এগিয়ে নিয়ে গেছেন। কারণ কলেজ লাইফে সবাই আমরা কম বেশি লিটল ম্যাগাজিন নিয়ে মাতামাতি করি আর কি, কিন্তু তারপরে একটা টাইমের পর পড়াশোনার ব্যস্ততা, স্কুল, এই কলেজ থেকে বেরিয়ে আসা, ইউনিভার্সিটি ছেড়ে যাওয়া, তখন আস্তে আস্তে লিটল ম্যাগাজিনটাও যেন কোথাও হারিয়ে যায় আমাদের জীবন থেকে। আসলে লিটল ম্যাগাজিন তো একটা মানে সাহিত্যের একটা বিশাল সম্পদ। ঠিক। যে এটা কোনো বয়সের জায়গায় থাকে না, একটা আবেগ থাকে, স্বপ্ন থাকে, এবং তার সঙ্গে থাকে একটা কিছু করার ইচ্ছে, এবং সেইভাবে সেই উত্তরণের জায়গায় পৌঁছয়। সেটা কলেজ লাইফে শুরু হয়, সবসময় যে বন্ধ হয়ে যায় তা নয়, অনেক সময় বন্ধ হয়, আবার সেটা এগিয়ে নিয়ে যাওয়া যায় কলেজ থেকে তাগিদটা মনের মধ্যে রাখাটা খুব কারণ আমরা দরকার। 50-60 বছর ধরেও কাগজ দেখতে পাই। তা এই যে লিটল ম্যাগাজিনের যে ধারাটা শুরু হয়েছিল, বাংলা লিটল ম্যাগাজিন, সেটা 1914 সালে সবুজপত্র থেকে। আমি একটু দেখাই। একদমই তাই, মানে এটা আমাদের খুব সৌভাগ্য যে ওই সময়ের একটা লিটল ম্যাগাজিনকে আমরা দেখার সুযোগ পাচ্ছি। এবং লিটল ম্যাগাজিন চালাতে গেলে আরেকটা যেটা প্রসঙ্গ আসে, সেটা হচ্ছে পুঁজি। এটা হচ্ছে সবুজপত্র। সবুজপত্র, এটা দ্বিতীয় সংখ্যা, প্রথম বছর দ্বিতীয় সংখ্যা, মানে 1914 সালে। বাহ, মানে 1321 জ্যৈষ্ঠ
সবুজপত্র থেকে বলা হয় বাংলা লিটল ম্যাগাজিনের সূচনা। এটা বুদ্ধদেব বসুও বলেছেন। আসলে কেউ বলেন পরিচয় থেকে, কেউ বলেন কল্লোল থেকে, নানা মত আছে। আর এই যে কাজের যে আমি একটা কাজগুলোর মধ্যে একটা প্রেরণা পেলাম, সেই প্রেরণার একটা জায়গা হচ্ছে এটি বাড়ির গৃহবৃত্ত 1969 সালে মেদিনীপুরের উত্তর কারঞ্জি মহকুমা থেকে এসেছিল, কাঁথি থেকে। সে কলকাতায় একটি বাড়িতে কাজ করতে, যাকে আমরা বলি গৃহবৃত্ত, চাকর। একদম। সে 30 টাকা মাইনে পেত। সেই পয়সা দিয়ে কি অদ্ভুত একটা কাগজ করছে, আমি ভাবতে পারি না। তিলোত্তমা, আমি একটু দেখাই কাগজটা, দেখি কিছু বোঝাবে না, দেখার মতন বিষয়। কারণ এটা যদিও গৃহবৃত্ত দেখা বা তিলোত্তমা 8টি সংখ্যা করেছিল বসন্ত কুমার জানা। আচ্ছা। এবং সেই 30 টাকা মাইনে একটা অংশ দেশে পাঠাতে হতো, তার থেকে কিছু পয়সা বাঁচিয়ে এই কাগজ করা, এগুলো আমার একটা অন্য প্রেরণা জাগিয়েছিল যে এইসব কাজ করার মধ্যে দিয়ে। যাই হোক, সূচনা তো এইভাবে হয়ে গেল। এবং যে জায়গাটা আমি ছিলাম, যে পুঁজি, কারণ বড় বড় ম্যাগাজিনের জন্য আমরা স্পন্সর পেয়ে যাই, অ্যাড পেয়ে যাই, কিন্তু লিটল ম্যাগাজিনের জন্য চট করে পাওয়া যায় না, বা সেটাকে কন্টিনিউ করতে গেলে যে অর্থের দরকার হয়, ওই সময়ে দাঁড়িয়ে সেটা আপনি কিভাবে জোগাড় করেছিলেন? পুঁজি বাদে লিটল ম্যান পুঁজি না, এটা লাইব্রেরি পুঁজি। লাইব্রেরিটা চালাতে গিয়ে আমি বললাম এটা তো পত্রিকা কিনতে হবে। তখন যে দাম বেশি ছিল তা নয়। আমি তখন দাম ছিল বড়জোর 2 টাকা, 4 আনাও কাগজ পাওয়া যেত, 4 আনা থেকে 2 টাকা, যেটা আজকে ধরা যাক 10 টাকা থেকে 200 টাকা, 300 টাকাও কাগজ আছে। এখন ন্যাচারালি এই কাগজ কি নিজে পকেট থেকে, বা স্টুডেন্ট লাইফ সবসময় সম্ভব নয়। আমি দেখলাম প্রথমত সিগারেট খাওয়া ছাড়লাম 78 সালে। এটার মধ্যে খাদ্যগুণ নেই, সেই পয়সা দিয়ে যদি পত্রিকা কেনা যায়। 1, 2 হচ্ছে আমি একটা পার্ট টাইম চাকরি নিলাম খড়গপুর লাইনে রাধামোহনপুর হাই স্কুলে। সেখানে 100 টাকা পার্ট টাইম। আর রাত্রে নাইট ডিউটি করতাম লোকসেবক বলে একটি পত্রিকায়, 50 টাকা পেতাম। আরেকটা ছোট কয়েন বক্স করেছিলাম, লক্ষ্মী ভাঁড় যাকে বলি, সেখানে আমি কয়েনগুলো সারাদিনের পর ফেলতাম। এই 4টে পুঁজি আমার সম্বল রেখে পত্রিকা কিনতাম। পুরনো পত্রিকাও অন্বেষণ করতাম প্রচুর। এই যে সবুজপত্র দিলেন, সেই সময়ের কেনা, এগুলো তো দুর্মূল্য, এগুলো এটা সেই দুষ্প্রাপ্য পত্রিকাগুলো ওইভাবে সন্ধান করতাম এবং কিনতাম। এই পুঁজি দিয়ে শুরু করলাম। কিন্তু পাঠক কে হবে সেটাই। আমার তো প্রচার ওভাবে করিনি, অনুষ্ঠান করেও করিনি। আমি পাতিরাম বলে একটা স্টল আছে, সেখানে পত্রিকা পাওয়া যায়, সেখানে গিয়ে যারা ক্রেতা তাদের বলতো চলুন না, আমি একটা ছোট্ট লাইব্রেরি করেছি, এটা আসুন, জনে জনে মুখে মুখে যতটা বলা যায়। আর কেউ কেউ এলো, কিন্তু এইভাবে হবে না। ভাবলাম এইভাবে হবে না, তাহলে কি করা যায়? তাহলে বিবলিওগ্রাফি কাজ করা যায়। আমি রবীন্দ্রনাথের ওপর যা বেরিয়েছে তার একটা বিবলিওগ্রাফি করলাম। এই বিবলিওগ্রাফিতে দেখলাম সাড়া পড়েছে, এবং ওখানে লিখে দিলাম যে পাঠাগার পত্রিকা আন্দোলন। আপনি ওই বিবলিওগ্রাফিটা দেখে আপনি চলে আসুন লাইব্রেরিতে, এবং এসে এটা পেয়ে যাবেন। তো এইটা শুরু হলো। তখন চাঁদা টাঁদা ছিল না, এবং জেরক্স তখন অত জনপ্রিয় হয়নি, সবাই লিখে নিত। আমি 8-এর দশকের কথা বলছি। এইসব করতে করতে 81 সালে এটি সংবাদপত্রের তার কাজ করতে এলো, এসে তার মনে হলো এইটা নিয়ে কিছু বলা যাক। সেইটা বেরোলো সেই পত্রিকায়। সেই প্রথম 1981 সালে এটা প্রচারিত হলো। এই তো প্রচারের আলো পেল ন্যাচারালি, সেইখান থেকে লোকে জানলো। এইভাবে কাজ চালিয়ে যাওয়া। এবং আপনার এই লাইব্রেরিতে তো অনেক গুণী মানুষেরও সমাগম হয়েছে, তো কারা কারা এখানে এসেছিলেন, বা সেই গল্পগুলো যদি একটু শুনি আমরা। এখানে এসেছেন অমিয় ভূষণ মজুমদার, এসেছেন মহাশ্বেতা দেবী, এসেছেন। মহাশ্বেতা দেবী ওনার লেখা, পুরনো লেখা উনি খুঁজছিলেন, সেগুলো আমরা উদ্ধার করে দিয়েছি, 15টার মতো গল্প।
অতীন বন্দ্যোপাধ্যায় সদ্য প্রয়াত এই যে হয়েছেন। আপনি বললেন মহাশ্বেতা দেবী তার লেখা খুঁজছেন, যেটা আপনারা তার সামনে তুলে ধরছেন, হ্যাঁ। এই যে দিতে পারা, এটার আনন্দটা কতটা? এটা নিশ্চয়ই আনন্দ, কেন আমরা চাই লেখক তো অনেক সময় তার কাছে লেখা হারিয়ে যায়, হারাতে পারে, কিন্তু পত্রিকা থেকে যায়। এই পত্রিকাগুলো উদ্ধার করে তাকে দিতে পারলাম, বড় বোধহয় আর কিছু হতে পারে এই না। দিক দিয়ে সার্থকতা। অতীন বন্দ্যোপাধ্যায় সদ্য প্রয়াত হয়েছেন, উনি একদিন এসে বললেন এরকম আছে, আমার একটা এই গল্পটা না হলে পত্রিকাটা সংকলনটা হবে না, সংকলনটা অসম্পূর্ণ হয়ে থাকে। পরিচয়ের অমুক সংখ্যা থেকে আমি গল্পটা দিয়ে দিলাম। জয় গোস্বামী আমার ওখানে মেম্বার হয়ে কাজ করেছেন, অনেক লেখালেখি পেয়েছেন। এসেছেন তো সুভাষ মুখোপাধ্যায়, তারাপদ রায়, শক্তি চট্টোপাধ্যায়, রাম বসু, শঙ্খ ঘোষ, অনেকেই এসেছেন। মানে কাকে ছেড়ে কার নাম বলবো আর হ্যাঁ, কি। সেই জন্য আমি আর নামে রেখেছি। বিদেশ থেকে এসেছেন ক্লিন্টন বি সিলির মতো গবেষক, যিনি বাংলার জীবনানন্দ নিয়ে কাজ করেছেন, উইলিয়াম রাদিচে, দে চাং, এরা তো আন্তর্জাতিক খ্যাত নামা গবেষক, এবং তারা এখানে এসেছেন। বিদেশিরা আসেন এখানে, এবং কেউ কেউ বাংলা ভাষা খুব ভালোভাবে জানেন, এবং তারা এখানে কাজ করেন লাইব্রেরিতে এসে। এই কাজগুলো মানে ফ্রান্স থেকে আসেন, ইংল্যান্ড থেকে আসেন, আমেরিকা থেকে আসেন, মানে বিদেশ থেকেও অনেক কবি সাহিত্যিকরা আসেন। এবং কোনো বিশ্ববিদ্যালয় বাদ নেই ভারতবর্ষের, মানে সে গৌহাটি, আসাম হোক বা এই পশ্চিমবঙ্গের যে কটা ইউনিভার্সিটি হোক, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ছেলেমেয়েরা কিন্তু গবেষণার কাজে এখানে এসে থাকেন। এটা একটা অপরিহার্য গবেষণার জায়গা হয়ে উঠেছে, মানে গবেষণাগার বলা যায় আর কি। গবেষণাগার। ঠিক লাইব্রেরিটা সংকুচিত অর্থে লাইব্রেরি বললে হবে না, এটা আসলে সহায়ক কেন্দ্র গবেষণার। এবং দেখুন, আপনি তো মানে অনেকটা সময় দেখেছেন আর কি, মানে বেশ অনেকগুলো পর্ব পার করেছেন। তো আজকের সময়ে দাঁড়িয়ে আমাদের জেনারেশনের যারা রয়েছে তাদের কতটা ইন্টারেস্ট দেখতে পান এই লিটল ম্যাগাজিনের প্রতি, বা তারা কি সত্যি এটার ব্যাপারে ইনভলভ, নাকি শখে একটা তৈরি হলো তারপর হারিয়ে গেল? আসলে 40-41 বছর ধরে লাইব্রেরি চালানোর পর আমার যে অভিজ্ঞতা রয়েছে, সেটা এই লিটল ম্যাগাজিনে যে একটা মহামূল্য নানান ধরনের কাজ হচ্ছে এবং হয়ে চলেছে, সেইটা তো ভাবানো গেছে। ফলত অনেক ছেলেমেয়েরা তারা শুধু পাঠক হিসেবে নয়, তারা এরকম কাগজ করতে এগিয়ে আসছে। নতুন নতুন প্রজন্ম, তারা কম হলেও তারা কিন্তু লিটল ম্যাগাজিন ভাবনা চিন্তার মধ্যে ঢুকে পেরেছে। নইলে এতগুলো সারা পশ্চিমবঙ্গ জুড়ে এতগুলো মেলা হবে কেন? লিটল ম্যান মেলা, বই মেলায় ওই প্রাণস্পন্দনটা আমরা পেয়ে থাকি ওই জন্যেই। একদম। কিন্তু তবুও যেটা খুব জানতে ইচ্ছে করছে, যে আজকে তো গুগলে গিয়ে একটা সার্চ করলেই আমরা সবকিছু পেয়ে যাই আর কি, মানে খুব সহজে পেয়ে যাই আর কি। সেখানে দাঁড়িয়ে লাইব্রেরিতে এসে ওই বইয়ের পাতা উল্টে বইয়ের গন্ধ নিতে নিতে একটা ইনফরমেশন কালেক্ট করা, সেটা মানে কতটা সমানভাবে চলছে, নাকি কোথাও প্রিন্ট মিডিয়াটা একটু হলেও পিছিয়ে যাচ্ছি? প্রিন্ট মিডিয়াটা কখনোই হারাতে পারে না। ওয়েবজিনের অনেক কাগজ বেরোয় ঠিকই, প্রায় 150-র ওপর কাগজ বেরোয় লিটল ম্যাগাজিন ওয়েবজিনে, কিন্তু এই প্রিন্ট মিডিয়াকে তারা অস্বীকার করতে পারে না, কারণ এই পত্রিকাগুলো সবসময় সুলভ হয় না অনেকের কাছে। এক জায়গায় সমস্ত, ধরুন আমাদের লাইব্রেরিতে 64টা বিষয় আছে। আচ্ছা। বিষয় হিসেবে চলচ্চিত্র, নাটক, সমাজতত্ত্ব, রাজনীতি, মিথ, দর্শন, রামায়ণ, মহাভারত, কি আদি মধ্যযুগের সাহিত্য, অনুবাদ, বিদেশি সাহিত্য, বাংলাদেশের সাহিত্য, উত্তর পূর্বাঞ্চলের সাহিত্য, সুন্দরবনের আঞ্চলিক সাহিত্য চর্চা, এই যে নানান বিষয় বললাম, আরো যে বিষয়গুলো, মানে 64টা বিষয়, মানে অনেকটাই আর কি। অনেকটা। এবং এই যে এতগুলো বিষয় বললাম, তার মানে কি লিটল ম্যাগাজিনে এখন যে অবস্থাটা, সেখানে হচ্ছে নানান ধরনের কাজ হচ্ছে। লিটল ম্যান মানে শুধুমাত্র গল্প প্রবন্ধ ছাপিয়ে দেওয়া নয়, লিটল ম্যান মানে আরো বেশি কিছু, বিশ্ব মননের সঙ্গী লিটল ম্যাগাজিন। এবং সেই যে কাজগুলো, সেইগুলো পাঠক তো এতদিন পাঠকের কাছে সেগুলো যেত না, আজকে পাঠকের কাছে পৌঁছে যাচ্ছে। তারা সিরিয়াস পাঠক, যারা সিরিয়াল দর্শক পাঠক নয়, সিরিয়াস পাঠক, তারা এই ব্যাপারে অনেক
উৎসাহী। লিটল ম্যাগাজিন সর্বত্রগামী নয়, সর্বজনীন জনপ্রিয়তার জায়গা থেকে অনেক দূরে, কিন্তু ওই একটি দুটি লেখার জন্যে সে প্রত্যাশিত থাকে সারা জীবন। এবং লিটল ম্যাগাজিন থেকে কিন্তু আমরা অনেক নতুন নতুন লেখককেও নতুন পেয়েছি, লেখক। যারা হয়তো বড় জায়গায় চট করে সুযোগ পাচ্ছেন না, বা বহু লেখা হয়তো পাঠিয়েছেন কিন্তু সেভাবে সাড়া পাননি। লিটল ম্যাগাজিন কিন্তু বোধহয় সেই সুযোগটা তাদেরকে করে দেয় আর কি। নিশ্চয়ই। এবং যেহেতু আপনি অনেকটা সময় ধরে লিটল ম্যাগাজিনের সঙ্গে যুক্ত রয়েছেন, একটা সময় নিজে তৈরি করেছেন লিটল ম্যাগাজিন, এবং ওই যে একটা ন্যাশনাল লাইব্রেরি যেখানে লিটল ম্যাগাজিন জায়গা পাচ্ছে না, তার প্রতিবাদ স্বরূপ আজকে একটা লাইব্রেরি তৈরি করে ফেলা, মানে অনেক অভিজ্ঞতার উত্থান পতনের মধ্যে দিয়ে আপনি গেছেন আর কি। সেই জায়গা থেকে একটু জানতে চাইবো, এখন তো সময়ের সাথে তাল মিলিয়ে চলতে চলতে কালির দাম বেড়ে যাচ্ছে, কাগজের দাম বেড়ে যাচ্ছে, তো এই ইকোনমিক্যাল জায়গাটা ব্যালেন্স করে একটা লিটল ম্যাগাজিনকে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা কি একটু চ্যালেঞ্জের জায়গা হয়ে গেছে নাকি সহজ রয়েছে? 60-এর দশকে 60-এর দশকে একটি বেকার ছেলেও কাগজ করত, আজকে করে না তা নয়, কিন্তু আজকে অনেক শিক্ষিত আইআইটি পড়া ছাত্র ছাত্রীরা তারা ভালোভাবেই কাগজ করছে, তারা ভালো ইনভেস্ট করছে, জড়ো হচ্ছে, মানে চাকরি ভালো পেয়ে তারা কাগজ করছে, তাতে কোনো অসুবিধা। লিটল ম্যান আসলে বেকারত্ব সকারত্বর ওপর নির্ভর করে না। লিটল ম্যান মানে আমি আমার কণ্ঠস্বরকে পৌঁছে দেবো। লিটল ম্যান মানে ব্যক্তি স্বাতন্ত্র্য। লিটল ম্যান মানে হচ্ছে আমি দুঃসাহসিক লেখাটা, নবীন লেখকের দুঃসাহসিক লেখাটা পৌঁছে দেবো, যে কোনো কাঁচা লেখা নয়, মানে যার মধ্যে সম্ভাবনা আছে তাকে পৌঁছে দেবো। এই কাজগুলো নিরন্তর করে চলেছে এই প্রায় ধরুন 4000 লিটল ম্যাগাজিন সারা ভারতবর্ষ জুড়ে, এবং বাংলাদেশ এবং ভারতবর্ষের বাইরেও বিভিন্ন বিদেশ থেকে বাংলা অনেক কাগজ বেরোয়, লিটল ম্যান বেরোয়। এই যে 4000 পত্রিকা তারা নিয়মিত কাজ করে চলেছে, কিন্তু সমস্ত কাগজই কি লিটল ম্যাগাজিন হয়ে ওঠে? আসলে শুধু ছাপাই আইটেম তো লিটল ম্যান হতে পারে না, কিন্তু একটা কিছু কাজ করার, একটা অন্যভাবে কাজ করার ইচ্ছেটা আমি দেখতে পাই নতুন প্রজন্মের কাছে। তাদের ভাষা পাল্টে গেছে, তাদের হয়তো ঠিকানা থাকে না, অনেক সময় মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়া হয়, হয়তো নামের পদবি থাকে না। আমি বুঝতে পারি না লেখাটা, ওই পত্রিকাটা কোথা থেকে বেরোয়, হয়তো সেটা হয়তো বেলেঘাটা থেকে বেরোয়, আমার কাছে বেলেঘাটার ঠিকানা থাকে না, শুধু মোবাইলের নাম্বার থাকে। এইটুকুই তফাৎ হয়ে গেছে আজকে। আর আরেকটা জিনিস যেটা ভীষণ জানতে ইচ্ছে করছে, বা আপনার কথা থেকে যেটা উঠে আসছে, তার মানে লিটল ম্যাগাজিনকে আজকের সময়ে দাঁড়িয়েও আমরা বলতে পারি যে নতুন প্রজন্মের কাছে, নতুন লেখকদের কাছে, যাদের মধ্যে প্রতিবাদের ভাষা রয়েছে, হয়তো সেই পরিসরটা নেই, লিটল ম্যাগাজিন তাদের কাছে একটা অনুপ্রেরণা। নিশ্চয়ই আমি অনুপ্রেরণা, মানে এই যে আসলে এই কাজগুলো নিজের ভেতর থেকে স্বতঃস্ফূর্তভাবে, যে কোনো, আমার ইচ্ছে করলে আমি কাগজ করতে পারি, কিন্তু আমি ইচ্ছে করলে লিটল ম্যাগাজিন করতে পারি না। আমি কাগজ করা একটা জিনিস, আমার কাছে টাকা আছে, পয়সা আছে, তাহলেই আমি কাগজ করতে পারি না। আমার কাগজের দাম আছে, আমার কাছে সমস্ত খরচা দিয়ে গেল একজন, কিন্তু আমি কাগজ স্পন্সর পেলেও করতে পারি না। আমার মধ্যে সেই আর্জ না থাকে, আমি কেন করছি, কি জন্যে করছি, সেই ভাবনা যদি না থাকে, তাহলে লিটল ম্যাগাজিন করা যায় না। সেটা একটা অঙ্গীকার, সেটা একটা শপথ, সেটা একটা অন্য ধারণা। আর আগে যেটা হতো, মানে একটা লিটল ম্যাগাজিনে লেখা বেরোবে, সেই যে মনের মধ্যে একটা খিদে আর কি, যে হ্যাঁ আমি একটা প্রতিবাদী লেখাই হোক, বা আমার মনের যে কথাটা সেটা আমি লেখার মাধ্যমে তুলে ধরেছি, এবং একটা কোথাও মানে নিশ্চুপ অপেক্ষা থাকতো যে লিটল ম্যাগাজিনটা কখন বেরোবে, আমি জানতে পারবো যে আমার লেখাটা বেরোচ্ছে কিনা এবং কত মানুষের কাছে সেটা পৌঁছচ্ছে, সেটা ওই সময়টাতে ছিল। কিন্তু আজকে তো অনেক কিছু ভীষণ ইজি হয়ে গেছে, মানে কম্পিউটারে একটা মাউস ক্লিক করেই আমরা আমাদের লেখা অনেকের কাছে পৌঁছে দিতে পারি আর কি। তো যার ফলে কি সেই যে একটা অপেক্ষা, একটা তাগিদ, সেটা কোথাও কি কমে যাচ্ছে? লেখা পৌঁছানোর যে একটা তাগিদ, লেখকের পৌঁছানোর তাগিদটা, মানে আসলে অনেক কিছু মিডিয়া এসে গেছে। যদিও ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় আমি একটা কবিতা দিয়ে দিলাম, সেটা 10 জন দেখলো,
এটার মধ্য দিয়ে লিটল ম্যাগাজিনের কোনো শর্ত পূরণ হয় না। আমি আমার আত্মপ্রচারকে ওর মাধ্যমে প্রচার করতে পারি নিজের আত্মিক আনন্দের জন্য। কিন্তু এই বা এই যেটা আপনি বলছেন যে ফেসবুকে একটা লেখা দিয়ে দিলাম যে হ্যাঁ আমিও পারি বা আমারও একটা লেখার জায়গা রয়েছে, সেই লেখা আর যেটা লিটল ম্যাগাজিনের লেখা হয়ে বেরোচ্ছে, দুটোর মধ্যে কি কোথাও কোনো তফাৎ আছে স্বভাবতই। কারণ ওই ফেসবুকের লেখাটা না কবিতা হতে পারে, না গল্প হতে পারে, কিন্তু কথাটা হচ্ছে মানে আমি বলছি তার মধ্যে কতগুলো ভুল ভ্রান্তি থাকতেই পারে। এখন নিছক আনন্দের জন্যও আমি দিতে পারি লিটল। আবার তার মনে এই নয় যে ফেসবুকে যা বেরোচ্ছে সেটা কবিতা নয়, গল্প নয়, তা নয়। আসলে লিটল ম্যাগাজিনে প্রকাশ করার একটা অন্য আনন্দ আছে, আরো 10 জনের কাছে পৌঁছে যায় এবং সেখানের মধ্যে দিয়ে একসময় যেমন বলা হতো একটা বাণিজ্যিক কাগজে বেরোলেই সেই পত্রিকার মাধ্যমে লেখাটা আরো লেখকও আরো বেশি পৌঁছে যান, একটা বাণিজ্যিক পত্রিকা। কিন্তু বাণিজ্যিক পত্রিকার পাশে লিটল ম্যাগাজিনের সেই গতিটা নেই। কারণ কিন্তু তার মানে এই নয় যে বাণিজ্যিক কাগজের লেখাটাই শ্রেষ্ঠ লেখা। লিটল ম্যাগাজিনে অনেক ভালো লেখাও থাকতেই পারে, এবং লেখককে আবিষ্কারের দায়টা লিটল ম্যাগাজিনে তার মধ্যে দিয়ে হয়ে আসছে। এবং কথা প্রসঙ্গে যেটা উঠে এসেছিল যে আপনার যে সম্ভারটা লিটল ম্যাগাজিনের যে কালেকশনটা রয়েছে সেটা আজকে শুধু লাইব্রেরি নয়, একটা গবেষণাগারের জায়গাতেও পৌঁছে গিয়েছে। তো নতুন প্রজন্মের যারা সেখানে আসে কতটা উপকৃত হয় এবং কোন কোন বিষয়গুলোতে তাদের ইন্টারেস্টটা বেশি দেখা যায়? আমি এটুকুই বলতে পারি, এই লাইব্রেরি যদি না থাকে সেদিন এটার অভাববোধটা সবাই ফিল করবে। আমি এটাই বলতে পারি যে এই লাইব্রেরি এতই অপরিহার্য ঠিকানা হয়ে গেছে যে এখানে ছাড়া গবেষণা করা অসম্ভব। কেননা আধুনিক লেখকদের নিয়ে কোনো আলোচনা, কোনো সিরিয়াস লেখালেখি কমই পাওয়া যায় রেফারেন্স বই হিসেবে। বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস সেটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে লিটল ম্যাগাজিনের জন্য। কেন এই কথাটা বললাম, এই সাহস করে এই কথাটা বললাম, তার কারণ হচ্ছে সাহসিকতাটা তো আপনার সঙ্গে শুরু থেকেই রয়েছে। নিশ্চয়ই সিলেবাসে নতুন নতুন যারা লিখছেন তাদের লেখা আজকে পাঠ্য হচ্ছে। সেই পাঠের তো আর নোটবই হয় না, ঠিক নোট বই দিয়ে তো পড়া হয় না। যারা ভালো ছেলে মেয়ে পড়তে আসে তারা তো নোট বইয়ের বাইরে তারা পড়তে নতুন কিছু জানতে চায়। আর তার জন্য লিটল ম্যাগাজিন আছে। লিটল ম্যাগাজিনের মধ্যে দিয়ে সেই প্রকাশগুলো হয়ে ওঠে। ধরো রবিশঙ্কর বলের ওপর কেউ কাজ করছেন, অমর মিত্রের ওপর লেখা পড়ছেন, বা কোনো তরুণ কবির লেখা পড়ছেন, সেগুলো পাবে কোথায়? সেই পাওয়ার জন্য ওই জায়গাটা আছে। এবং লিটল ম্যাগাজিনে একটা প্রবন্ধের বড় জগৎ আছে, এবং আমাদের লাইব্রেরিতে প্রবন্ধের একটা আলাদা সেকশন রয়েছে। এবং আপনি যেটা বললেন যে যেদিন এই লাইব্রেরিটা থাকবে না সেদিন আমরা এর মূল্যটা বুঝতে পারবো, কিন্তু না থাকার জায়গাটাতে আমরা কখনোই আসবো না। আমরা চাইবো এই লাইব্রেরি থাকুক, কিন্তু যেহেতু এই না থাকার কথাটা আপনি বললেন, তো আপনারা এটাকে এখন সামলাচ্ছেন কিভাবে? কোনো কমিটি রয়েছে নাকি আপনাদের অবর্তমানে এটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে? কারণ না থাকাটা আমরা কখনোই চাইবো না, আমরা চাইবো এরকম একটা অমূল্য সম্ভার সব সময় আমাদের সাথে থাকুক। হ্যাঁ, এই লাইব্রেরিটা রেজিস্টার্ড বডি আছে, সোসাইটি আছে। সোসাইটি রেজিস্টারটা 96 সালে হয়, আমাদের 78 সালের প্রতিষ্ঠান। এবং সেই সত্যি কথা বলতে কি, এই লাইব্রেরি সমস্ত খরচ খরচা সাবস্ক্রিপশন থেকে হয়, সমস্ত মেম্বারদের সাবস্ক্রিপশন থেকে। আজও পত্রপত্রিকা কেনা, ইন্টারনেট, ইলেকট্রিক বিল, যাবতীয় খরচা এই সাবস্ক্রিপশন থেকে উঠে আসে, অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি। এবং এটা তো ঘটনা যে আজকে লাইব্রেরি যে জায়গাগুলো সেগুলো আজকে ফাঁকা হয়ে যাচ্ছে, কারণ একটাই, পাবলিক লাইব্রেরিতে সেখানে যে যারা লাইব্রেরি চালান তারা তো চাকরি করেন, তারা তো আর পাঠককে ডেকে আনবেন না। তারা তৈরি করেন বইয়ের সম্ভার নিয়ে বসে থাকেন, তাদের সেই অর্থে দায় থাকে না। কিন্তু আমাদের প্রতি মুহূর্তে আপডেট করতে হয় লিটল ম্যাগাজিনের কি নতুন সংখ্যা বেরোলো, কি ভালো সংখ্যা বেরোলো সারা ভারতবর্ষ জুড়ে।
আমার তো ইচ্ছে ছিল আন্তর্জাতিক একটা লিটল ম্যান লাইব্রেরি করা, বিদেশে কি হচ্ছে, সারা ভারতবর্ষে কি হচ্ছে, কিন্তু সেই স্পেস কোথায়, সেই জায়গা কোথায়? ঠিক কবিতার যে এত বই বেরোচ্ছে, কবিতার চর্চা কেন্দ্র কেন হলো না, এই প্রশ্ন রাখতে চাই। ঠিক এই যে বইমেলা আসছে, প্রচুর কবিতার বই বেরোবে, গল্পের বই বেরোবে নতুন, কিন্তু এর এর মোহনাটা কোথায়, যাবে কোথায়? ঠিক ঠিক শুভেচ্ছা দানে যাবে, পুরনো বইয়ের দোকান গ্রাস করবে, কোনো কোনো অপাঠকের হাতে যাবে। তারপরে এই লাইব্রেরিগুলো তো, পাবলিক লাইব্রেরিগুলো এগুলো তো সংগ্রহ করবে না পয়সা দিয়ে। ঠিক ফলত এই যে একটা অবস্থান, সেই অবস্থানের মধ্যে দিয়ে আমার ভাবনা, এটা কি শুধু ব্যক্তি এর ওপর নির্ভর করে, আমি যতদিন থাকবো স্পেস দেবো তা না, আমাদের ছেলেরা আছে, আমাদের লাইব্রেরি, মানে পরের প্রজন্মকেও এগিয়ে আসতে এগিয়ে হবে। আসতে হবে এবং আরো এই বেশি পরের করে। প্রজন্ম প্রসঙ্গে একদম শেষ বেলায় এসে যেটা খুব ছোট্ট করে জানতে ইচ্ছে করছে যে যতই আমরা বলি যে লিটল ম্যাগাজিন হয়তো হারিয়ে যাচ্ছে, কিন্তু আছে, মানে আমরা যদি ধরে রাখতে চাই, লিটল ম্যাগাজিন ছিল, আছে এবং থাকবে, এবং সেখানে নতুন নতুন লেখকদের, কবিদেরকে আমরা পাবো। তাই নতুন প্রজন্মে যারা লেখার তাগিদটা অনুভব করে, খিদেটা অনুভব করে, তাদের উদ্দেশ্যে ছোট্ট করে যদি কিছু আপনি বলেন। নতুন যারা লেখালেখি করছেন, কিন্তু একটা কথা, শুধুমাত্র লেখার মধ্যে দিয়ে আত্মতুষ্টি যেন না আসে, এক। দুই হচ্ছে, যারা কাগজ করছেন, যারা লিটল ম্যান করছেন, তারা যেন একটা কাগজকে ব্যবহার করার জন্য কাগজ করেন, শুধুমাত্র একটা কাগজ নিরক্ত শোভা না হয়, একটা কাজ যেন হয়ে ওঠে। একটা কাগজে 2 পাতাতেও অনেক কাজ করা যায়, আবার 500 পাতাতেও কিছুই হয় না। কিছু হয় না। অর্থাৎ জায়গাটা হচ্ছে এই বুলেটিন আসলে 2-4 পাতার হয়, ঠিক এবং বুলেট কথাটা রয়েছে সেখানে, সেই যে সেই জোর বাক্যের মধ্যে দিয়ে স্পর্ধার জায়গাটা তৈরি করার যে মানে জায়গা, দুটো শব্দ বলবো কিন্তু সেটা আমার মনকে ছুঁয়ে যাবে, প্রতিবাদ করতে চাইছি, তার জন্য অনেক কিছু বলার দরকার নেই, একটা শব্দ যাতে তীরের মতন মনটাকে ছুঁয়ে যায়। আজকে সম্পাদকীয় ভালো লেখা হয় না, সম্পাদকীয় থাকা দরকার, সেই তাগিদটা মনের মধ্যে অনুভব করতে হবে। আর সন্দীপবাবু, এটা নিয়ে কথা বলতে থাকলে সত্যি বলছি সময় পার হয়ে যাবে, কথা শেষ হবে না। খুব ভালো লাগলো সকালের এই কিছুটা সময় আপনার সাথে কাটাতে পেরে, অনেক কিছু জানতে পেরে। খুব ভালো থাকবেন, আর মনে মনে ঈশ্বরের কাছে এই কামনাই করবো যে আপনার এই লাইব্রেরি, গবেষণাগার যেন আরো এগিয়ে যায় এবং সব সময় যেন আমাদের পাশে থাকে। খুব ভালো থাকবেন সবাইকে। আর তোমাদেরকে তো এবার সত্যি সত্যি টাটা বলার সময় হয়ে গেছে, কারণ সকালটা শুরু করেছিলাম একটা আড্ডা দিয়ে, আড্ডা, গান, সবকিছুর পর্ব পেরিয়ে লিটল ম্যাগাজিন নিয়ে কথা বলতে বলতে সত্যি সময়টা একেবারে শেষ বেলায় চলে এসেছে। তবে মন খারাপ করো না, আবার তো আগামীকাল সকাল ঠিক 8টায় 7 সকালের সুরে তোমাদের সঙ্গে থাকবো, তোমাদের বন্ধু আমি খুশি। নতুন বিষয় নিয়ে কথা হবে, আড্ডা হবে, গল্প হবে। আর যেতে যেতে শুধু এটুকুনি বলবো, সবাই খুব ভালো থেকো, আর আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, খুশিতে কাটুক। নমস্কার।